দেশের যে কোনো দুঃসময়ে পাশে থাকায় জনগণের আস্থায় সেনাবাহিনী, বলেছেন প্রধানমন্ত্রী। আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অফ প্যাথোলজি ভবন উদ্বোধন। বিশ্বে মূল্যস্ফীতি কমলেও বাংলাদেশে নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার, বলছে সিপিডি। বৈশ্বিক কারণে চাপ যাচ্ছে দেশের অর্থনীতিতে, জানিয়েছেন ওবায়দুল কাদের। উপজেলা নির্বাচনে কোনো গণতান্ত্রিক দল অংশ নিচ্ছে না, ভোট বর্জনের আহ্বান বিএনপির। দলটি অংশ না নিলে প্রভাব পড়বে না, বলেছেন স্থানীয় সরকার মন্ত্রী। অসহায়দের পৈশাচিক নির্যাতনে মজা পেতে আলোচিত মিল্টন সমাদ্দার, দায় এড়াতে পারে না তার স্ত্রী, বলেছেন ডিবি প্রধান। মিল্টনের বিচার চান তার স্ত্রীও। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। সারা দেশে কালবৈশাখী, শিলাবৃষ্টি ও বজ্রপাত হতে পারে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। রাতে রাজধানী সহ বিভিন্ন জায়গায় ঝোড়ো হাওয়ার পর বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়েছে। সন্ধ্যার পর থেকেই ঝোড়ো হাওয়া বইতে শুরু করে রাজধানীতে। রাতে বৃষ্টির শুরুর কিছুক্ষণের মধ্যেই শিলাবৃষ্টি পড়তে থাকে। এদিকে টানা এক মাস তাপপ্রবাহের পর রাজধানী ঢাকা সহ সারা দেশে তাপমাত্রা কিছুটা কমতে শুরু করেছে। কাল থেকে সারা দেশে বৃষ্টির পরিমাণ বাড়বে, এতে তাপপ্রবাহ কমবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে বলা হয়েছে পূর্বাভাসে। এদিকে আজ বিকেল 4টা থেকে 72 ঘন্টার মধ্যে দেশের উপর দিয়ে বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি সহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের যে কোনো দুঃসময়ে সশস্ত্র বাহিনী জনগণের পাশে থেকে আস্থা অর্জনে সক্ষম হয়েছে। এই বাহিনী এখন দেশের মানুষের ভরসার স্থল। এর আগে 14 তলা বিশিষ্ট আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অফ প্যাথোলজি ভবন এবং সেনা প্রাঙ্গণ অডিটোরিয়ামের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। রিপোর্ট সৈয়দ আব্দুল মোহিতের। ঢাকা সেনানিবাসে আর্মি সেন্ট্রাল অডিটোরিয়ামে আয়োজিত সেনাবাহিনীর দরবার অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিক নির্দেশনার পাশাপাশি জানান, সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে তার সরকারের নানা পরিকল্পনার কথা। শেখ হাসিনা বলেন, শান্তিরক্ষা মিশনে সশস্ত্র বাহিনীর অবদান আন্তর্জাতিক মহলেও প্রশংসিত। ফোর্সেস গোল বাস্তবায়নের মাধ্যমে আমরা চাচ্ছি আমাদের সশস্ত্র বাহিনী আধুনিক জ্ঞান সম্পন্নভাবে প্রতিষ্ঠিত হবে। সেই সাথে যেহেতু আমাদের 2008 নির্বাচনের লক্ষ্য ছিল ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা, কাজে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন আমাদের সশস্ত্র বাহিনী গড়ে উঠবে, সেটাই আমাদের লক্ষ্য এবং সেভাবে আমরা কাজ করে যাচ্ছি। শান্তিরক্ষা মিশনে আমাদের সশস্ত্র বাহিনী যে অবদান রাখে, প্রতিটি দেশ প্রত্যেকেই ভূয়সী প্রশংসা করে, কাজে সেটাকে আরও উন্নত করাই আমাদের লক্ষ্য। সেনাবাহিনীকে দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জনগণের আস্থা অর্জনের গুরুত্ব উল্লেখ করেন প্রধানমন্ত্রী। আমাদের সেনাবাহিনী আজকে জনগণের পাশে দাঁড়ায়, জনগণের আস্থা বিশ্বাস অর্জন করেছে। 75 15ই আগস্টের পরে সেনাবাহিনীর উপরে যে আস্থা এবং বিশ্বাস সাধারণ মানুষ কিন্তু হারিয়ে ফেলেছিল। আমার প্রচেষ্টা ছিল যে সেনাবাহিনীর প্রতি আমাদের সাধারণ মানুষের একটা আস্থা বিশ্বাস যেন সৃষ্টি হয়, যেটা যে কোনো একটা সেনাবাহিনীর জন্য একান্তভাবে জরুরি, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজন। আর যে সেনাবাহিনীর উপর জনগণের আস্থা বিশ্বাস থাকে না, তারা কখনো কোনো রণাঙ্গনে বিজয় অর্জন করতে পারে না। এর আগে ঢাকা সেনানিবাসে আধুনিক প্রযুক্তিতে চিকিৎসা সেবা দিতে আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অফ প্যাথোলজির 14 তলা বিশিষ্ট নবনির্মিত ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর ফলে আন্তর্জাতিক মানের পরিষেবা নিশ্চিত করতে সক্ষম হবে সশস্ত্র বাহিনী। এছাড়া আর্মি সেন্ট্রাল অডিটোরিয়াম, সেনা প্রাঙ্গণের উদ্বোধন করেন সরকার প্রধান। সৈয়দ আব্দুল মোহিত, বাংলাভিশন, ঢাকা। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ নারী ক্রিকেটারদের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন যুব ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান, আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা জিওফ্রে জন অ্যালার্ডিস, বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের ক্যাপ্টেন নিগার সুলতানা এবং ভারতের জাতীয় নারী ক্রিকেট দলের ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর। প্রধানমন্ত্রী প্রতিনিধি দলের সঙ্গে ফটো সেশনে অংশ নেন। আগামী 3 অক্টোবর থেকে 20 অক্টোবর পর্যন্ত বাংলাদেশে অনুষ্ঠিত হবে আইসিসি নারী টি20 বিশ্বকাপ ক্রিকেট 2024। টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশ, বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত সহ 10টি দেশ অংশ নিচ্ছে। দ্বিতীয়বারের মতো এই টুর্নামেন্টের আয়োজক বাংলাদেশ। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, বিশ্বে মূল্যস্ফীতি কমলেও বাংলাদেশ তা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। অনিয়ন্ত্রিত মূল্যস্ফীতি মানুষের জীবনমানে আঘাত এনেছে। সিপিডির গবেষণা বলছে, বাজেট নিয়ে দেশের 64% মানুষেরই সরকারের কাছে কোনো প্রত্যাশাই নেই। গোলাম ময়নুল আহসানের রিপোর্ট।
6 জন সংসদে 2024-25 অর্থ বছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। তাই বাজেট নিয়ে রাজধানীর একটি হোটেলে নতুন সরকার জাতীয় বাজেট ও জনমানুষের প্রত্যাশা শীর্ষক নীতি সংলাপের আয়োজন করে সিপিডি। বাজেটের সাথে সম্পর্কিত বক্তাদের আলোচনায় ঘুরে ফিরে আসে দেশের অর্থনৈতিক সংকটের কথা। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, উচ্চ মূল্যস্ফীতি, বিনিয়োগ কমে যাওয়া ও বৈদেশিক ঋণের ঝুঁকি অর্থনীতিকে জটিল করে তুলেছে। নতুন সরকারের হয়তো যে নির্বাচনের ভিতর দিয়ে এসছে তার জন্য নাগরিক সন্তুষ্টি হয়তো খুব উচ্চ পর্যায়ে নেই। যে মূল্যস্ফীতি যেমন গ্রামের জন্য সত্য, এটা শহরের জন্য সত্য, খাদ্যের জন্য সত্য, খাদ্য বহির্ভূত পণ্যের জন্য সত্য। সেহেতু প্রথম সমস্যা হলো অনিয়ন্ত্রিত মূল্যস্ফীতি, যা মানুষের জীবনমানকে আঘাত করছে। পৃথিবীতে যখন মূল্যস্ফীতির পতন ঘটছে, বাংলাদেশে কিন্তু সেই সুযোগ, সেই সুফলটা বাংলাদেশের ক্ষেত্রে দেওয়া যাচ্ছে না। বিরোধী দলীয় উপনেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, নানা গলাতে অর্থনীতির এখন বেহাল দশা, দেদাচ্ছে চলছে টাকা পাচার। কোথায় যাচ্ছে আমার ফরেন এক্সচেঞ্জ আর্নিং? এই প্রশ্নগুলো কিন্তু আজকে আমাদের সামনে আসছে। আমাদের দেশ থেকে আমাদের যে ফরেন এক্সচেঞ্জ আর্নিং বলেন, টাকা বলেন, এগুলো বাইরে পাচার হচ্ছে। আপনাদেরকে তো 10 বছর ধরে বলা হয়েছে যে ব্যাংকস আর নট ফাংশনিং, দ্য ফাইন্যান্সিয়াল সেক্টর ইজ ইন এ ভেরি উইক পজিশন, কিন্তু কোনো কিছু করা হয়। সংসদ সদস্য হিসেবে 4 মাসের অভিজ্ঞতা। বক্ষব্যাধি হসপিটাল আছে, দেখবেন ওখানে একটা ইনভেস্টিগেশন রিপোর্ট, ওইটাই কোনো রুগী নাই, ওখানে কোনো রুগী নাই। 3 জন রুগীকে মাসিক বেতনে ভাড়া দিয়া করে ওখানে রাখা হয়েছে। এটাও একটা প্রতিবেদন আছে, যাতে ওই ডাক্তাররা ওখানে ঠিক মতো পায়। বাজেট কিন্তু সরকারের যাচ্ছে, এইটা আপনারা কেউ চাইলে আমি শেয়ার করতে পারি, আমার কাছে আছে। মোটরসাইকেল দিয়ে 2টা লোক পাঠালেন যে তুমি দেখে আসো ওই রাস্তাটার অ্যাকচুয়াল ঘটনা কি। বলে, স্যার রাস্তাটা কিছুটা জায়গা দেবে গেছে, 30,000 টাকা হলে হয়ে যাবে। তো 30,000 টাকা হলে হয়ে যাবে, 3 লাখ টাকা কি কাটো। তো যাই হোক, এই যে সোশ্যাল সেফটি নেট যা বলেন, যাই বলেন, যদি জবাবদিহিতা নিশ্চিত না করতে পারেন, দেশের সুশাসনের সংকট ও দুর্নীতি অর্থনীতিকে ভোগাচ্ছে বলছেন আলোচকরা। দুর্নীতি জিরো টলারেন্স। গোলাম মনিরুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। বৈশ্বিক সংকটের কারণে অর্থনীতিতে চাপে আছে সরকার, বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বাংলাদেশকে নিয়ে সমালোচনা করে অথচ যুক্তরাষ্ট্রে মানবাধিকার কোথায়, সেই প্রশ্ন রাখেন তিনি। বলেন, সত্য বলতে গিয়ে যুক্তরাষ্ট্রের স্বার্থে আঘাত লাগলেও বন্ধুত্ব নষ্ট হবে না। তাইমুর রশিদের রিপোর্ট। দলীয় সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের মানবাধিকার নির্বাচন নিয়ে প্রশ্ন তোলে অথচ দেশটিতে প্রতিদিনই ঘটছে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা। ফিলিস্তিনিদের পক্ষের আন্দোলনকে দমন করা হচ্ছে নির্মমভাবে। প্রশ্ন রাখেন, আজকে যুক্তরাষ্ট্রের পরিস্থিতি নিয়ে কথা বললে বন্ধুত্ব নষ্ট হবে কেন? যুক্তরাষ্ট্রে আজকে যা হচ্ছে সে সত্য বলতে গেলে আমাদের অপরাধ কোথায়? এখানে সম্পর্কের অবনতি কেন? সম্পর্কে যুক্তরাষ্ট্রের সাথে আমাদের বন্ধুত্ব নেই এটা তো আমরা বলছি না, কিন্তু তারা মানবাধিকার আমাদের দেশে যে চোখে দেখবে, তাদের নিজের দেশে সে দৃষ্টিতে দেখবে না কেন? প্রটেস্টকে এত রুথলেসলি পারসিকিউট করা হচ্ছে, তো সেটা বলা কি অপরাধ? সত্য, তুমি আমার সত্য বলতে যাবে, আমি তোমার সত্য কেন তুলে ধরব? ওবায়দুল কাদের বলেন, ভালো নির্বাচনের জন্যই প্রতীক ছাড়া নির্বাচনের পথে হেঁটেছে সরকার। স্মরণ করিয়ে দেন, সমালোচনা করলেও ভারতের বিরোধী দল নির্বাচন বয়কট করে না। স্বীকার করেন, অর্থনীতি নিয়ে চাপে থাকার কথা। চাপটা হলো গ্লোবাল ইকোনমি, বিশ্বের অর্থনৈতিক সংকটের প্রভাব থেকে বাংলাদেশ মুক্ত আছে এমন দাবি আমরা করতে পারি না। কাজে আমরাও চাপ অনুভব করছি। যেমন আমাদের দ্রব্যমূল্য চাপের মুখে আছে, এটা তো অস্বীকার করলে বাস্তবতাকে অস্বীকার। দলীয় পদ যেন কোনো পরিবারের কাছে জিম্মি না হয়ে যায়, এ ব্যাপারে আওয়ামী লীগ সতর্ক বলেও জানান ওবায়দুল কাদের। কোনো পরিবারে কেন্দ্রীভূত হয়ে যায়। তাইমুর রশিদ,
বাংলা ভিশন, ঢাকা। বিএনপি নেতারা বলেছেন 7 জানুয়ারি জাতীয় সংসদের ডামি নির্বাচনের পর উপজেলায়ও ডামি নির্বাচন করছে সরকার। এই নির্বাচনে কোনো গণতন্ত্রকামী দল অংশ নিচ্ছে না। জনগণকে উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান জানান তারা। বলেন, গণতন্ত্র না ফিরলে ভোটাধিকার ও গণমাধ্যমের স্বাধীনতাও ফিরে আসবে না। আরো জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন BFUJ এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন DUJ। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, গণতন্ত্র ও বাক স্বাধীনতার সংগ্রাম চলছে। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের সকল দায়িত্ব সরকারের। কারণ সংবাদপত্রের স্বাধীনতায় বাধা দেয় সরকার। নিজেদের স্বাধীনতার পক্ষে শক্তি দাবি করলেও সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে না। গণতন্ত্র যদি দেশে না থাকে, দেশে যদি একদলীয় শাসন কায়েম হয়ে থাকে, আওয়ামী লীগের নীতি অনুযায়ী, কথা অনুযায়ী, বক্তব্য অনুযায়ী, চিন্তাধারা অনুযায়ী বাংলাদেশের 18 কোটি মানুষকে একই লাইনে চলার জন্য যেখানে বাধ্য করা হয়, সেখানে সংবাদপত্রের স্বাধীনতা থাকতে পারে। যে গণতন্ত্র রক্ষার মূল কবচ হচ্ছে মুক্ত সংবাদ মাধ্যম, সেই গণতন্ত্রকে রক্ষা করতে হলে আজকে বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা নতুন করে প্রতিষ্ঠা করতে হবে। এদিকে জনগণকে উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে রাজধানীর বেইলি রোড এলাকায় লিফলেট বিতরণ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, জনগণ ভোট দিয়ে পছন্দের প্রতিনিধি নির্বাচন করতে পারে না। সরকার আজীবন ক্ষমতায় থাকতে এই পরিস্থিতি তৈরি করেছে। কোনো নির্বাচনে ভোটারদের কোনো অধিকার নেই। তারা ভোট দিয়ে তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারে না। ভোট দিয়ে তারা সরকারকে পরিবর্তন করতে পারে না। দাবি নির্বাচনের পর আবার তিনি উপজেলা নির্বাচন শুরু করেছেন। এটাও দাবি, এখানে কোন গণতন্ত্রকামী রাজনৈতিক দল তারা অংশগ্রহণ করছে না। এখানে যারা উপস্থিত তারা কোথাও না কোথাও কোনো উপজেলার বাসিন্দা। তাদের কাছে অনুরোধ করছি, আপনারা কেউ এই দাবি সরকার, এই অবৈধ সরকারের কোনো নির্বাচনে অংশগ্রহণ করবেন না। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, উপজেলা নির্বাচনে বিএনপি অংশ না নিলে তাতে দেশের গণতন্ত্রে প্রভাব পড়বে না, অংশগ্রহণমূলকই হবে। রবিবার BFDCতে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী কথা বলেন। তাজুল ইসলাম বলেন, দেশে গণতন্ত্র নিয়ে কথা হচ্ছে, এমন বিতর্ক সারা পৃথিবীতে আছে। বিশ্বে এমন কোনো লিডার নেই যাদের কোনো বদনাম নেই। মন্ত্রী বলেন, গণতন্ত্র রক্ষার দায়িত্ব শুধু সরকারের নয়, গণতন্ত্র টিকিয়ে রাখতে বিরোধী দলেরও ভূমিকা রয়েছে। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, আসছে উপজেলা নির্বাচন আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ হচ্ছে। দেশের প্রধান দলের মধ্যে যদি বিএনপি কোনো নির্বাচনে অংশগ্রহণ না করে, বর্জন করে, তাহলে কিন্তু সেই নির্বাচনকে আমরা অংশগ্রহণ কতখানি বলতে পারবো, সেটি কিন্তু বড় একটা প্রশ্ন থাকে। সবকিছু মিলিয়ে এই যে নির্বাচন করবার ক্ষেত্রে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে, কেন্দ্র থেকে যে কোনো আত্মীয় স্বজন MP মন্ত্রী নির্বাচন করতে পারবে না, সেটি কিন্তু এখনো পর্যন্ত কোনো স্পষ্টতা আমরা পাইনি। কোনো দল অংশগ্রহণ না করলে ডেমোক্রেটিক যে ফিলোসফি, সেখানে কোনো রকম ত্রুটি হবে না। কোনো দল অংশগ্রহণের কথা বলা হয়নি, পার্টিসিপেটরি ইলেকশনের কথা বলা হয়েছে। আপনি ইন্ডিভিজুয়ালি পার্টিসিপেট করতে পারেন অথবা কোনো দলীয়ভাবে পার্টিসিপেট করতে পারেন, এবং কোনো দল অংশগ্রহণ না করলে ডেমোক্রেসি যে প্রসেস, ফিলোসফি, এটার জন্য কোনো ক্ষতির কোনো সুযোগ আছে বলে আমি জানি না। গ্রামে এখন 8 থেকে 12 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকে না, এমন অভিযোগ করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নু। এ সময় সংসদে প্রতিবাদ হলে বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে তার নির্বাচনী এলাকার পরিস্থিতি দেখতে যাওয়ার আহ্বান জানান তিনি। বলেন, সরকার বলছে বিদ্যুতের সক্ষমতা 28,000 মেগাওয়াট, তাহলে এত বিদ্যুৎ গেল কোথায়? এমন প্রশ্ন তোলেন মুজিবুল হক চুন্নু। 24 ঘন্টার মধ্যে কোথাও 12 ঘন্টা, কোথাও 8 ঘন্টা, আমার এলাকায় 5 ঘন্টা বিদ্যুৎ থাকে। আমরা জানি না, সরকার বলেছেন যে 28,000 বিদ্যুৎ উৎপাদনের ক্যাপাসিটি আছে, তাহলে বিদ্যুৎ গেল কোথায়? প্লিজ, লোডশেডিং হয় না, চ্যালেঞ্জ করলাম, লোডশেডিং হয় না গ্রামে, এগুলো বলবেন কেন? লোডশেডিং হয় না। আমি আমার এলাকার মানুষ, আমাকে বলেছে মাননীয়
বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে দাওয়াত দিতে যে আমার এলাকায় একটা দিন থাকার জন্য লোডশেডিং হয় কিনা দেখার জন্য। অসহায় বৃদ্ধকে হাসপাতালে না পাঠিয়ে নিজেই অপারেশনের নামে কাটাছেঁড়া করত আলোচিত মিল্টন সমাদ্দার। পৈশাচিক নির্যাতনে অসহায়দের রক্ত দেখলে তার আনন্দ হতো। টর্চার সেলে সাইকো মিল্টনের এমন ভয়ানক নির্যাতন দেখেও একজন নার্স হিসেবে প্রতিবাদ না করার দায় তার স্ত্রী এড়াতে পারেন না বলেছেন ডিবি প্রধান হারুনুর রশিদ। তবে মিল্টনের স্ত্রী মিতু হাওলাদার বলেছেন স্বামীর অপরাধের বিষয়ে তিনি কিছুই জানেন না। আইনের আওতায় এনে তার বিচার চান তিনি। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। মানবিক মুখোশের আড়ালে নানা অপকর্মের অভিযোগে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দার কয়েকদিন ধরেই আলোচনায়। দিনে দিনে এখন অপকর্মের ঝুলি খুলছে কথিত এই মানবতার ফেরিওয়ালার। রবিবার জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে ডাকা হয় মিল্টনের স্ত্রী নার্স মিতু হাওলাদারকে। সেখানে জিজ্ঞাসাবাদের পর গণমাধ্যমের মুখোমুখি হন মিতু। দাবি করেন কিছু জানেন না। যে এলিগেশন গুলো উঠছে আপনারা তো জানেনই, সেই এলিগেশন ধরেই স্যার প্রশ্ন করছে। আমি কিছু বলতে পারছি না, কারণ আইন ব্যবস্থা নেবে, আইন যেটা করবে সেটাই। জাল জালিয়াতির মামলায় 3 দিনের রিমান্ড শেষে মিল্টনকে মানব পাচার মামলায় নতুন করে 4 দিনের রিমান্ডে নিয়েছে ডিবি। অসুস্থদের কষ্ট দেখে মিল্টন পৈশাচিক আনন্দ পেত রিমান্ডে, এমন তথ্য পাওয়ার দাবি ডিবি প্রধানের। সে নিজেই হয়ে গেছেন মানে অপারেশন থিয়েটারের হেড। সে তার অপারেশন থিয়েটারে একটা ছুরি থাকে, কিছু ব্লেড থাকে, সে এগুলি দিয়ে সে তাদেরকে অপারেশন করায়। তো এরকম ভয়াবহ অমানবিক আচরণ রাস্তা থেকে ধরে এনে এই যে অটিজম বাচ্চা বাক প্রতিবন্ধী মানুষগুলির সাথে এ ধরনের অসভ্য আচরণ, এটা আমি মনে করি আমাদের বাংলাদেশের জন্য মানুষের জন্য লজ্জাজনক। অতএব তার সাথে যারা জড়িত, তাদেরকে যারা প্যাট্রোনাইজ করেছে, তারা ফেসবুকে ফলোয়ার বাড়ানোর জন্য যারা প্যাট্রোনাইজ করেছে এবং তাকে যারা হেল্প করেছে, তার ফাউন্ডেশনে যারা মেম্বার রয়েছে, আমরা প্রত্যেককেই আমরা আইনের আওতায় নিয়ে আসবো। দিনের পর দিন অসহায়দের ওপর স্বামী মিল্টনের এমন নির্যাতনে চুপ থাকার দায় স্ত্রীকেও দিলেন হারুনুর রশিদ। এই অনিয়মগুলির বিরুদ্ধে উনি তো কোথাও কোনো প্রতিবাদ করেন নাই, থানাকে অবগত করেন নাই, কাউকে অবগত করেন নাই। তো আমি তো মনে করি প্রাথমিক তাকে জিজ্ঞাসাবাদে আমার কাছে মনে হয়েছে তার জামাইয়ের হাজব্যান্ড তো তার হাজব্যান্ড যে কাজগুলি করেছে সেখান থেকে উনি দায় এড়াতে পারেন না। আশ্রমের নামে বিভিন্ন জনের কাছ থেকে নেয়া 1,85,00,000 টাকা এখনো মিল্টন সমাদ্দারের অ্যাকাউন্টে আছে বলে জেনেছে গোয়েন্দারা। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশ সেনাবাহিনী পেরু আর্ম ফোর্সেসকে এক্সপ্লোসিভ অর্ডিন্যান্স ডিসপোজাল রিমোটলি অপারেটেড ভেহিকেল উপহার দিয়েছে। রবিবার সকালে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এই উপহার পেরু আর্ম ফোর্সেসের 9 সদস্যের প্রতিনিধি দলের কাছে হস্তান্তর করেন সেনাপ্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। পরে সেনাপ্রধান বলেন, জাতিসংঘের অন্যতম প্রধান শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর অপারেশনাল সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এছাড়া শান্তিরক্ষা মিশনে নিয়োজিত অন্যান্য সদস্য রাষ্ট্রের শান্তিরক্ষা মিশন সংক্রান্ত সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশ সহযোগিতা করে আসছে। পেরু আর্ম ফোর্সেসকে স্বনির্মিত ROV প্রদান বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতার উজ্জ্বল দৃষ্টান্ত বলেও জানান সেনাপ্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। তথ্য প্রযুক্তি খাতে কর অব্যাহতির মেয়াদ বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। প্রযুক্তি খাতে কর আরোপ না করতে আহ্বান জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকো। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। ডিজিটালের পর স্মার্ট বাংলাদেশ টার্গেট সরকারের। সেই আলোকে অগ্রাধিকার বিবেচনায় 2011 সালে 27টি ডিজিটাল সেবা খাতে দেওয়া হয় কর অব্যাহতি। ধাপে ধাপে এর মেয়াদ বাড়ানো হয়। 13 বছর ধরে চলা শতভাগ কর অব্যাহতির মেয়াদের ডেডলাইন আগামী 30 জুন। পরিস্থিতি বিবেচনায় কর অব্যাহতির মেয়াদ আরও বাড়ানোর ঘোষণা চান খাত সংশ্লিষ্টরা। এ লক্ষ্যেই রাজধানীতে ইনভেস্টমেন্ট ক্লাইমেট ফর স্মার্ট বাংলাদেশ শীর্ষক আলোচনায় উঠে আসে কর অব্যাহতি নিয়ে নানা যুক্তি। কোনো ট্যাক্সের ডিসিশন আসে যে কোনো সেক্টরে, যেখানে এক্সেপশন ছিল, ইট শুড বি টকড অ্যাবাউট ফর আ লং টাইম, অ্যাট লিস্ট 2, 3, 5 ইয়ারের একটা, মানে ইউ হ্যাভ টু প্রোভাইড স্টেবিলিটি। ট্যাক্সের যে ইম্পোজ, সেটা আমাদের জন্য প্রাইসিং একটা বার্ডেন হয়ে দাঁড়াচ্ছে। খাত সংশ্লিষ্টদের সাথে একমত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী। এনবিআরকে তাগিদ দেন ট্যাক্স জিডিপি রেশিও বাড়াতে গতিশীল পদক্ষেপ নেয়ার। আমরা আসলে ইন্ডাস্ট্রির সাথে আমরা একমত আছি। আমার মনে হয় যে আমরা
24-25 অর্থ বছর অবশ্যই আমরা এটা বর্ধিত চাই। আমাদের পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্সের সাথে কথা বলতে পারে না, আমাদের বিকাশ নগদে টাকা পাঠাতে পারে না। তাহলে এই যে পেমেন্ট এন্ড যে ডিজিটাল যে যেটা ইমরান ভাই বললেন, আমাদের ট্রেড লাইসেন্স ইউনিফাইড না, সো ডিজিটাইজ হলেও হবে না, এটা ইউনিফাইড, প্রসেসেবল এন্ড ইন্টারকানেক্টেড হতে হবে। কর অব্যাহতির বিষয়ে সরকারের উচ্চ মহলে দিন দরবারের কথা দেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা। ট্যাক্সের কথাটা তোলা হয়েছে, আমি কিন্তু 100% আপনাদের সাথে একমত আছি। যত কিছু আপনাদেরকে সমর্থন করা দরকার আমি করব। আমি নিশ্চয়ই মাননীয় অর্থমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলবো এটা নিয়ে। প্রযুক্তি খাতের উন্নয়নে 1000 কোটি টাকার বিনিয়োগ দরকার বলে জানান খাত সংশ্লিষ্টরা। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, 15 বছর ক্ষমতায় থাকার পর দেশকে সম্ভাব্য বিপর্যয় থেকে রক্ষা করতে আওয়ামী লীগের উচিত একটা অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচনের রাজনৈতিক ঝুঁকি নিয়ে তাদের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা প্রমাণ দেয়া। রাজধানীর সেগুনবাগিচায় দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাইফুল হক আরো বলেন, থাইল্যান্ড সফর শেষে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বামপন্থী ধারার রাজনীতিকদের উদ্দেশ্য করে জানতে চেয়েছেন তারা সরকার উৎখাত করে কাকে ক্ষমতায় আনতে চান। এর আগে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় তিনি বলেছিলেন, অতি বাম অতি ডান এক হয়ে সরকার উৎখাত করতে চায়। সাইফুল হক দাবি করেন, গণতান্ত্রিক আন্দোলনের প্রধান লক্ষ্য একটি অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে দেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত করা। সেজন্য আন্দোলনরত বিরোধী দল ও জোটগুলো সরকারের পদত্যাগের দাবি জানিয়ে আসছে। আওয়ামী লীগ সবচেয়ে বড় অন্যায় যে কাজটা তারা করে আসছেন, যেখানে ভোটের নিয়মতান্ত্রিক পথে, শান্তিপূর্ণ পথে তারা সরকার পরিবর্তনের পথ বাস্তবে পুরোপুরি তারা বন্ধ করে দিয়েছেন। তারা বাংলাদেশে গোটা নির্বাচনী ব্যবস্থাকে বাস্তবে তারা বিদায় করে দিয়েছেন। দেশে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে, মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, এই পুরো ব্যবস্থাটাকেই বাস্তবে তারা এক ধরনের বনবাসে তারা পাঠিয়ে দিয়েছেন। সকল সাংবিধানিক প্রতিষ্ঠান, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দিয়ে দুর্বল করে সরকারের অনুগত করতে যেয়ে বাংলাদেশের ন্যূনতম যেটা গণতান্ত্রিক রাজনৈতিক কাঠামো ছিল, ডেমোক্রেটিক ফেব্রিক্স যেটা ছিল, সেটাকে সরকার পুরোপুরি তারা নষ্ট করে দিয়েছে। আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। ভালো উদ্যোক্তা হতে জীবনের প্রতিটি ধাপের চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। রাজধানীতে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন আয়োজিত উদ্যোক্তা সম্মেলনে এ আহ্বান জানান তিনি। ইকবাল বাহারের সভাপতিত্বে সম্মেলনে উদ্যোক্তাদেরকে স্রোতের বিপরীতে হাঁটার দক্ষতা অর্জনের তাগিদ দেন সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন। সম্মেলনে দেশ বিদেশের 2000 তরুণ উদ্যোক্তা অংশ নেন। সাতক্ষীরায় বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে সমন্বিত মতবিনিময় সভা হয়েছে। শহরের আমতলা মোড়ে একটি কমিউনিটি সেন্টারে এর আয়োজন করে জেলা বিএনপি। প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত। জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিম, জেলা বিএনপির সমন্বয়ক ও যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হবি। সর্বজনীন পেনশন স্কিম মাঠ পর্যায়ে বাস্তবায়ন এবং জোরদার করার লক্ষ্যে রংপুরে দিনব্যাপী পেনশন মেলা হয়েছে। স্থানীয় জেলা স্কুল মাঠে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া। মেলায় সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান মিলিয়ে প্রায় 150 স্টল ছিল। জাতীয় পেনশন স্কিমের নির্বাহী চেয়ারম্যান কবিরুল ইসদানী খান, এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান ফসিউল্লাহ ও অর্থ বিভাগের সচিব খায়রুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন মেলায়। ভলান্টারি কনজিউমার্স ট্রেনিং অ্যান্ড অ্যাওয়ারনেস সোসাইটি ভোক্তা আসন্ন বাজেটে ভোক্তার উপর চাপ তৈরি না করে রাজস্ব আয় বৃদ্ধি, আইএমএফের চাপ সত্ত্বেও কৃষি ও বিদ্যুৎ খাতে ভর্তুকি এবং মূল্যস্ফীতি রোধ ও বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণকারী সিন্ডিকেট প্রতিহত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এসব পরামর্শ দেন সংগঠনটির নির্বাহী পরিচালক মোহাম্মদ খলিলুর রহমান সজল। ভোক্তার চেয়ারম্যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর হোসেন উদ্দিন শেখর, ভাইস চেয়ারম্যান সানোয়ার হোসেন নরোজ, পরিচালক ডক্টর লতিফুল বারী উপস্থিত ছিলেন এ সময়।
এয়ারটেল ও ডিসকভারি ওয়ান নিয়ে এসেছে দেশের সবচেয়ে বড় স্পোর্টস মোবাইল টুর্নামেন্ট মোবাইল ম্যানিয়া 2024, যেখানে গেমারদের জন্য থাকছে ফুটবল, কল অফ ডিউটি, মোবাইল ও মোবাইল লিজেন্ডস, ব্যাং ব্যাং এই 3টি মজার খেলা। রাজধানীতে এক সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান বিজয়ীদের জন্য থাকছে 30 লাখ টাকার পুরস্কার। গেমে নিবন্ধন ফি 350 টাকা। সামনের দিনগুলোতে বড় পরিসরে গেম আয়োজনের কথা জানান আয়োজকরা। বাংলাদেশ সিমেন্ট শিট ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশনের আয়োজনে তীব্র তাপদাহে প্রাণী সম্পদ ক্ষতি প্রতিরোধ শীর্ষক আলোচনা হয়েছে জাতীয় প্রেস ক্লাবে। অতিরিক্ত তাপে পোল্ট্রি এবং ডেইরি খামারে শেড হিসেবে সিমেন্ট শিটের কার্যকারিতা এবং এ খাতে বিদ্যমান বিভিন্ন সমস্যা ও উত্তরণের উপায় নিয়ে আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন সিমেন্ট শিট ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ডক্টর মুসাদ্দিক হোসেন, কৃষি গবেষণা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডক্টর নাথুরাম সরকার, শেরেবাংলা নগর কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনোয়ারুল হক বেগ। বীরতারা সিটি ও পাইন সিটি নামে 2টি প্রজেক্ট হাতে নিয়েছে ভাইয়া গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। সুলভ মূল্যে কিস্তিতে প্লট ক্রয়ের সুযোগ করে দিতেই এই 2টি প্রজেক্ট বলে জানানো হয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে। মানুষের ক্রয় ক্ষমতা সাধ্যের মধ্যে সব সুযোগ সুবিধা সহ জমি এবং মূল্য পরিশোধের সাথে সাথেই রেজিস্ট্রেশনের সুবিধা থাকছে। বাংলাদেশের শীর্ষ মোবাইল ফোন ব্র্যান্ড হিসেবে জায়গা করে নিয়েছে স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। স্মার্টফোন কেনার সময় পণ্যের গুণগত মান বা কোয়ালিটি নিয়ে গ্রাহকরা কি ভাবেন এ বিষয়ে বাংলাদেশ একটি গবেষণা চালিয়েছে সিটিএমআর। কাউন্টার পয়েন্ট রিসার্চ স্টাডি অনুসারে স্মার্টফোন বিল্ড কোয়ালিটির ওপর ভিত্তি করে শীর্ষ ব্র্যান্ড হিসেবে রিয়েলমিকে বাছাই করেছেন 54% উত্তরদাতা। পণ্যের মান অনুযায়ী অন্য স্মার্টফোন ব্যবহারকারীদের রিয়েলমির ফোন কেনার পরামর্শ দিয়েছেন 83% উত্তরদাতা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। দেশের যে কোনো দুঃসময়ে পাশে থাকা জনগণের আস্থায় সেনাবাহিনী, বলেছেন প্রধানমন্ত্রী। আর্ম ফোর্সেস ইনস্টিটিউট অফ প্যাথোলজি ভবন উদ্বোধন। বিশ্বে মূল্যস্ফীতি কমলেও বাংলাদেশে নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার, বলছে সিপিডি। বৈশ্বিক কারণে চাপ যাচ্ছে দেশের অর্থনীতিতে, জানিয়েছেন ওবায়দুল কাদের। উপজেলা নির্বাচনে কোনো গণতান্ত্রিক দল অংশ নিচ্ছে না, ভোট বর্জনের আহ্বান বিএনপির। দলটি অংশ না নিলে প্রভাব পড়বে না, বলেছেন স্থানীয় সরকার মন্ত্রী। অসহায়দের পৈশাচিক নির্যাতনে মজা পেত আলোচিত মিল্টন সমাদ্দার। দায় এড়াতে পারে না তার স্ত্রী, বলেছেন ডিবি প্রধান। মিল্টনের বিচার চান তার স্ত্রীও। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।